নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি লাইলা নাজনীন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও বিশেষ চলমান শুল্ক আলোচনার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তারা। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বেলা 11টায় রাষ্ট্রদূত গ্রিয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকটি। এতে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। 3 দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ দর কষাকষির ব্যর্থতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন, এ নিয়ে চুক্তির গোপনীয়তার দোহাই দিয়ে তাদের অন্ধকারে রাখা হয়, আর 50% শুল্ক দিয়ে বড় এই বাজার ধরে রাখা হবে কঠিন। বড় ধাক্কা খাবে 8 শতাধিক কারখানা, যাদের মোট রপ্তানির অর্ধেক যায় যুক্তরাষ্ট্রের বাজারে। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 35% পাল্টা শুল্ক আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনার সুযোগ উন্মুক্ত থাকলেও 1 আগস্টের আগেই দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে দেশটির সঙ্গে। অবশ্য বাংলাদেশ এখনও আশাবাদী আলোচনায় শুল্ক হার কমানো যাবে। বাংলাদেশ যখন রপ্তানির বড় বাজারে শুল্ক হার নিয়ে দর কষাকষিতে, তখন মার্কিন সরকার নতুন এই হার ঘোষণা করল, যা দর কষাকষিতে ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। অথচ চুক্তির গোপনীয়তার যুক্তিতে এই আলোচনায় যুক্ত করা হয়নি বেসরকারি খাতকে। ইউএস গভর্নমেন্ট চেয়েছে যেন এই যেসব শর্তগুলো ইউএসটিআর দিয়েছে সেটা যেন সিদ্ধান্ত হওয়ার আগে প্রকাশ না হয়। আর ব্যবসায়ীদের সাথে বর্তমান সরকারের যোগাযোগ কম, সরকার এটা উভয়েরই আপনার দায় আছে। বিজিএমইএ সূত্রগুলো বলছে, বাংলাদেশের রপ্তানির একক দেশ হিসেবে বড় বাজার যুক্তরাষ্ট্র। 2000-এর বেশি কারখানার পণ্য যায় দেশটিতে। উদ্বেগের কথা হলো 800-র বেশি কারখানা, যাদের মোট রপ্তানির 50%-এর বেশি গন্তব্য বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি। এক্সটার্নাল চ্যালেঞ্জ এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে, মন্ত্রণালয় কাজ করছে, ইউএসটিআর সাথে কথা বলছেন, এবং এইটা ফাইনালি কোন জায়গায় যাবে, যারা আমেরিকান বিজনেস করেন সবাই খুব এক ধরনের টেনশনে আছেন। প্রস্তাবিত 37% থেকে শুল্ক কমিয়ে নতুন করে 35% শুল্ক করার কথা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাত্র 2% কমানোয় হতাশার কথা জানাচ্ছেন সংশ্লিষ্ট সব পক্ষই। আর এটি বহাল থাকলে দেশের রপ্তানি খাত ঝুঁকিতে পড়বে। এতে তালা পড়বে অনেক কারখানায়, বেকার হবে রপ্তানিমুখী খাতের শ্রমিকরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে গণতন্ত্রে ফেরা জরুরি, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তারা অভিযোগ করেন, নির্বাচন ঠেকাতে বিভিন্ন ইস্যু ইচ্ছাকৃতভাবে সামনে আনা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল, এর প্রতিবাদে আয়োজন করা হয় প্রতিবাদ সভা। নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, ভোট হলেই বোঝা যাবে কে কতটা আসন পায়, কে দেশ ছেড়ে পালায়। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। এদিকে নয়াপল্টনে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, তাদের দল সংস্কারের পক্ষে। তবে জুলাই সনদ সংবিধানের মূলনীতির মধ্যে কেন নিতে হবে, এমন প্রশ্নও করেন তারা। সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম।
কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে নিতে হবে, আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা দেখে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, এমন অবস্থা সৃষ্টি হলে জনগণ কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এবং যার উদ্দেশ্যে আজকে রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আমাদের সেই যে সংবিধান বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে, সেই সংবিধান পরিবর্তন করতে হবে। যশোরে পদযাত্রার শেষে এক পথসভায় একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোহাম্মদ ইমাম হাসান রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমারি শুভ। দেশজুড়ে জুলাই পদযাত্রার সমাবেশের অংশ হিসেবে আজ যশোরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। জুমার নামাজ শেষে যশোর রেলগেট মডেল মসজিদ থেকে জজকোট জামে মসজিদ পর্যন্ত পদযাত্রা হয়। পরে যশোর 0 পয়েন্ট মোড়ে হয় পথসভা। পথসভায় কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি জানান পুরনো সংবিধান পরিবর্তনের। সেই সংস্কারই আমরা চেয়েছিলাম, যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণঅভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার। নাহিদ বলেন, বিচার না করে নির্বাচন নয়, বিচার ও সংস্কারের পরেই হবে নির্বাচন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। এ সময় তার সাথে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সিরাজুম শুভ, নাগরিক। খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর 1:30টার দিকে নগরীর মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি নগরী দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি। পুলিশ ঘটনাস্থল থেকে 4টি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করেছে। তবে কী কারণে ও কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি। বর্ষা মৌসুম এলেই কক্সবাজারে পাহাড় ধস যেন নৈমিত্তিক ঘটনা। জেলার শহর ও গ্রামীণ এলাকায় প্রায় 2 লাখ মানুষ পাহাড় বা তার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে অন্তত 1 লাখের বেশি মানুষ সরাসরি জীবনের ঝুঁকিতে রয়েছে। তারা বলছেন, বিকল্প বাসস্থানের অভাবে বাধ্য হয়েই পাহাড়ে বসবাস করছেন তারা। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের শঙ্কা বাড়ছে কক্সবাজারে। জেলার 23 লাখ মানুষের মধ্যে 2 লাখেরও বেশি মানুষ এখনও পাহাড়ে বা পাদদেশে বসবাস করছে। মাইকিং ও প্রচারের মাধ্যমে সতর্ক করা হলেও বাস্তবতা হলো অনেকেই জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে পাহাড়েই থেকে যাচ্ছেন। কক্সবাজার অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মাথার উপর ছাদ নেই, তাই ঝুঁকি নিয়েই পাহাড়ে আছেন। আর আত্মীয় অন্যমিকা সামর্থ্য নাই রে সমান জায়গা যায় থাকিবার মতন। খুব কষ্টের দিন যায় আমার, আর পেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। এখন টাকা নাই, কম দামে এটা নিতে পারছি, সেজন্য থাকতেছি এখানে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়ার কাজ চলমান রয়েছে। সব ধরনের কার্যক্রম দুর্যোগকালীন সময়ে যেগুলি নেওয়া হয়, সব কার্যক্রম আমরা নিয়েছি। প্রথমত প্রচুর মাইকিং করে মানুষজনকে সরিয়ে নেওয়া, 2টি কার্যক্রম চলমান আছে। বর্ষা আসলে প্রতিবারই প্রাণহানির পর প্রশাসন নড়ে চড়ে বসে, কিন্তু আগে ভাগে স্থায়ী সমাধান নেয় না। বর্ষা আসলেই কেবল পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় এবং যখন বর্ষা চলে যায় তারা পুনরায় সেই পাহাড়েই আবার অবস্থান করে। পাহাড় ধসের ঝুঁকি যতটা প্রকৃতির, ততটাই মানুষ ও নীতি নির্ধারকদের অবহেলার ফল। বিকল্প ব্যবস্থা না হলে এই বিপদ বারবারই ফিরে আসবে। এছাড়াও অতিবৃষ্টির ফলে কক্সবাজারের নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী রয়েছে। জিহাদুল ইসলাম, নাগরিক। একসময় যে মাঠে চলত কোলাহল মুখর বাণিজ্য মেলা, এখন সেখানে শুধুই সবুজের ছোঁয়া, বাহারি পাতার ছায়া, ফুলের গন্ধ আর ফলের প্রতিশ্রুতি। সব মিলে রাজধানী শেরেবাংলা নগরে জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা 2025। এ যেন পরিবেশ আর ভালোবাসার এক মিলন মেলা।
জিহাদুল ইসলামের প্রতিবেদন। সবুজের মাঝে হাঁটতে হাঁটতে কেউ গাছের পাতায় হাতে ছুঁয়ে দেখছেন, কেউ বা ক্যামেরায় তুলছেন একরাশ সবুজ সৌন্দর্য। শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠ জুড়ে এমন সবুজ দৃশ্য প্রতিদিনের চেনা ছবি। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। শিশুরা পরিচিত হচ্ছে নতুন নতুন প্রজাতির গাছের সঙ্গে। বৃক্ষমেলায় ইনডোর প্লান্ট আর ছাদ বাগানের গাছের প্রতি আগ্রহ বেশি। ক্রেতারাও বলছেন এমন মেলা সুযোগ করে দেয় একসঙ্গে অনেক গাছ দেখার ও কেনার। বয়সের এই প্রান্তে এসেও আমার খুব ইচ্ছা হয় যে একটু ঘুরি, সবটা পুরাটা দেখি। বিভিন্ন দেশ থেকে প্রচুর ফলজ গাছ আসছে, যেটা বিদেশি ফল। নিজেও বনসাই করি, অর্কিড করি। এবারের মেলায় রয়েছে ১১২টি স্টল, যার ৯২টি নার্সারি প্রতিষ্ঠানগুলোর। বাজারের প্রতিযোগিতার ভিড়ে কেউ কেউ স্টল সাজিয়েছেন সৃজনশীলভাবে। কারো কাছে আছে শতবর্ষী গাছের কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র, কেউ আবার এনেছেন শৌখিন বনসাই, ক্যাকটাস কিংবা অর্কিড। এখানে একটা মিলন মেলা চলতো, আমাদের বাংলাদেশে যত নার্সারি লোক আছে সবাই আসে, এখানে একটা মিলন মেলা হয়। আমাদের কাছে অনেক ধরনের পোথস, ক্যাকটাস, হয়া, অর্কিড, এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে। আলমারি আছে, আলমারিটা হচ্ছে প্রায় ১০০ বছরের উপরে। পিছনে যে ঘর একটা করা হয়েছে, ঘরের যে হচ্ছে কাঠগুলান সেগুলান ২০০ বছরের উপরে। আছে সরকারি দপ্তরের অংশগ্রহণ। বন গবেষণা ইনস্টিটিউট এনেছে নানা জাতের বাঁশের বিশাল সংগ্রহ। মেলায় তুলে ধরা হচ্ছে গাছ লাগানোর উপকারিতা, আধুনিক বনায়ন প্রযুক্তি আর আয়বর্ধক কৃষির সম্ভাবনা। ওই ২৫ জুলাই থেকেই প্রতিনিয়ত বৃক্ষ মেলা চলতেছে, ১ মাস ব্যাপী চলবে। যথেষ্ট সাড়া জনগণের মধ্যে আছে। এই মেলায় বনজ ফলজ ওষুধি অনেক সমাগম আছে। এই মেলার শুরু ১৯৯৪ সালে হলেও এর শেকড় আরও গভীরে। ১৯৯১ সালে একটি মেহগনি গাছ রোপণ দিয়ে যে যাত্রার সূচনা, তা আজ পরিণত হয়েছে জনসম্পৃক্ত এক সবুজ আন্দোলনে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। গাজার যুদ্ধবিরতি আলোচনার আড়ালে কি লুকিয়ে আছে ফিলিস্তিনিদের উচ্ছেদের ছক? হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের পর আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন বিতর্ক। গাজা ইস্যুতে নতুন সমাধানের সন্ধানে হোয়াইট হাউসে মিলিত হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় উঠে আসে যুদ্ধবিরতির প্রস্তাব, তবে তার আড়ালে বাস্তুচ্যুতির গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাব গাজার ফিলিস্তিনিদের ঐচ্ছিক বাস্তুচ্যুতি। গাজা থেকে সরিয়ে পার্শ্ববর্তী দেশে পাঠানো হবে কিছু মানুষকে, এমন পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু ও ট্রাম্প। নেতানিয়াহু বলেন, যারা গাজা ছাড়তে চায় তারা অন্য দেশে চলে যেতে পারবে, তবে যারা থাকতে চায় তাদের অধিকারও থাকবে। লক্ষ্য গাজাকে যেন কারাগার মনে না হয় এমন এক ভবিষ্যৎ। অন্যদিকে ট্রাম্প দাবি করেন এই পরিকল্পনায় পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতা মিলছে। তিনি বলেন, এটি শুধু যুদ্ধ থামানো নয়, বরং গাজাকে পর্যটনের স্বর্গে রূপান্তরের একটি সুযোগ। এর আগেও ট্রাম্প বলেছিলেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানাতে চান তিনি। উন্নত অবকাঠামো, হোটেল, বিনোদন কেন্দ্র সব মিলিয়ে এক আধুনিক নগরের স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের নিচেই জমছে বিতর্কের কুয়াশা। বিশ্লেষকদের মতে এটি এক প্রকার জাতিগত নির্মূল পরিকল্পনা। ঐচ্ছিক বাস্তুচ্যুতির আড়ালে বাস্তবে ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা হতে পারে। অধিকার কর্মীরা বলছেন, যুদ্ধবিরতির আড়ালে বাস্তবতা যদি হয় উচ্ছেদ, তবে তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং ইতিহাসের এক নীরব ট্র্যাজেডি। শাশ্বতী সরকার, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।